নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প স্বামী স্ত্রী। কোনো উদ্বেগই ছিল না। স্ত্রীটি ছিল গ্রাম্য, সরল, ভদ্র এবং একটু নির্বোধ। স্বামীকে ভয় করে, সহজেই বশতা স্বীকার করে, তিরস্কারের প্রতিবাদ করে না, হাজার অপমান সয়েও স্বামীকে যত্নের ত্রুটি করে না। স্বামী ভিন্ন তার জগতে কেউ নেই। পতির সেবায় ক্লান্তি ছিল না। গৃহবধূর যে গুণগুলি থাকলে স্বামী এবং আর সকলেরই সুবিধা, সুহাসিনীর সেগুলি সমস্তই ছিল। স্বামীটি কলকাতার অফিসে কেরানিগিরি করে। লোকটি একটু বুদ্ধিমান। বুদ্ধিমত্তার অনেক প্রমাণই পাওয়া যেত। অশিক্ষিত স্ত্রীর কাছে গ্রাম্য ভাষায় সে মাঝে মাঝে আত্মপ্রকাশ করত। জরু গরু পাটুনি, 3 সন্ধে আঁটুনি, আমি বাবা স্রেফ এই বুঝি। পাখার বাতাস করতে করতে সুহাসিনী মুখে কাপড় চাপা দেয়। হাসে কিনা কে জানে। ছোট্ট সংসারটির বিশৃঙ্খলা কোথাও কিছু ছিল না। উদয় থেকে অস্ত পর্যন্ত স্বামী স্ত্রীর প্রতিদিনের জীবন একটি মাত্র সুরে বাঁধা। কোনো বৈচিত্র্য, কোনো চাঞ্চল্য, কোনো অশান্তি গতিভঙ্গি কিছু মাত্র ছিল না। সকালে উঠে সুহাসিনী পেয়ালা করে চা এনে দিত। স্নানের সময় দিত তেল, সাবান আর গামছা। আহারের সময় নানা অনুরোধ করে পরম যত্নে স্বামীকে খাওয়াতো। সন্ধ্যার সময় অফিস থেকে ফিরলে পায়ের জুতো আর জামার বোতাম খুলে দিত এবং রাতের বেলা নির্বিকারে স্বামীর কাছে আত্মদান। সুহাসিনীর 2টি চোখের একটিতে ছিল স্বামী আর একটিতে ছিল সংসার। ওসব আমি ভালোবাসি নে। এই তোমার গিয়ে যাকে বলে মেয়েদের লেখাপড়া। কেন রে বাপু, অত কেন? সুহাসিনীও সে কথায় পরমানন্দে সায় দিত। সত্যি তো, পুরুষ মানুষের মতো মেয়েদের আবার ওসব কি? স্বামীকে ছাড়িয়ে সুহাসিনীর অন্তরে আর কোনো বস্তুই রেখাপাত করত না। স্বামীর কথা বেদ বাক্য বলে তার ধারণা ছিল এবং বিশ্বাস ছিল। ছোটবেলায় সুহাসিনী নাকি 2য় ভাগ পর্যন্ত পড়েছিল। সে বিদ্যার জোরে সেদিন সে 1 টুকরো বাংলা খবরের কাগজ কোথা থেকে কুড়িয়ে পড়বার চেষ্টা করতেই অমরেশ, সুহাসিনীর পতিদেবতা, কটু কঠিন কণ্ঠে বললেন, ও আবার কি? কাজ নেই? কতদিন বলেছি যে আজকাল বুঝি লুকিয়ে লুকিয়ে ওইসব হচ্ছে? বিনীত কণ্ঠে সুহাসিনী বললে, মশলা বাঁধা কাগজ পড়েছিল, তাই একবার হাতে করে। কিছুই নেই ওর মধ্যে। না, হাতে নেবারই কি দরকার? জানো আমি ওসব পছন্দ করি নে। তাই আবার চোতা খবরের কাগজ, দেখলেই ঝেঁটিয়ে ফেলে দেবে। সুহাসিনীর বেশভূষার প্রতি অমরেশের নজর ছিল খুব কড়া। দুবেলায় 2টি সেমিজ আর 2খানি শাড়ি ছাড়া পরিচ্ছদের আর কোনো বাহুল্যই অমরেশ পছন্দ করত না। সাবান কিংবা সুগন্ধি তেল মেয়েদের ব্যবহার করা ছিল তার 2 চোখের বিষ। অফিস থেকে ফিরে সে যদি সুহাসিনীকে রান্নাঘর ছাড়া আর কোথাও, অর্থাৎ বারান্দায়, জানলায় অথবা ছাদে দেখত, তাহলে সুহাসিনীর একেবারে অপমানের এক শেষ হতো। পাশের বাড়িতে কোথা একদিন কলের গান হচ্ছিল। অমরেশ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বলল, বিবির যে গান শোনা হচ্ছে ঘরে বসে বসে, লজ্জা করে না? জানলাটা কি বলে এতক্ষণ খোলা রয়েছে? আমাকে তুমি শান্তি দেবে না দেখছি। সুহাসিনী লজ্জিত হয়ে তাড়াতাড়ি উঠে জানলাটা বন্ধ করতে যাচ্ছিল। থাক, তোমার ওধারে যেতে হবে না বলে অমরেশ নিজেই জানলাটা ঝপাত করে বন্ধ করে দিল। গ্রামের মেয়ে সুহাসিনীর জীবনে কোনো উচ্চ আশা দুরাশা ছিল না। মনে তার না ছিল গ্লানি, না গলদ।
সামান্যতেই সন্তুষ্ট থাকা ছিল তার অভ্যাস। জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যার চর্চা তার কাছে সম্পূর্ণ অপরিচিত। স্বামীর কথাই তার শাস্ত্র, স্বামীর সেবাই তার ধর্ম, স্বামী সংসারই ছিল তার কল্পনার লীলাক্ষেত্র। শহরের কোনো গোলমাল, কোনো আন্দোলন, কোনো ঝড়ঝাপটা সুহাসিনীর কাছে পৌঁছত না। নগরীর বিচিত্র কোলাহল, মানব সভ্যতার নব নব সম্ভাবনা, সমাজ জীবনের বহুমুখী ধারা, এসব ছিল তার কাছে স্বপ্নবৎ। ঘরের বাইরে কি আছে, বৃহৎ জগতের চারিদিকে কি ঘটছে, প্রতিদিনের ধ্বংস সৃষ্টি, এর কিছুরই সঙ্গে সুহাসিনীর বিন্দুমাত্র পরিচয় ছিল না। উঠানের মাথায় যেটুকু খণ্ড ও ক্ষুদ্র আকাশ, তার বেশি দূরে মেয়েটির আর নজরই চলত না। সেদিন বললে, আচ্ছা, এখানে কোথাও কথক ঠাকুরের রামায়ণ গান হচ্ছে নাকি? হ্যাঁ, হচ্ছে। তা কি হবে কি? ভারী আমার রামায়ণ গান। রামচন্দ্র বনে গিয়েছিল আর বন থেকে ফিরে এসে রাজা হয়েছিল, এই কথা সবাই জানে। সুহাসিনী বললে, সীতার গল্প আমার বেশ শুনতে ইচ্ছে করে। তাহলে আর কি করবে? তুমি কি বলতে চাও তোমাকে নিয়ে আমি ওদের সকলের মাঝখানে রামায়ণ শোনাতে যাব? সত্যি, মেয়েদের লজ্জা গেলে আর কিছুই থাকে না। নিতান্ত ভয়ে ভয়ে সুহাসিনী বললে, না, আমি তা তো বলিনি। অমরেশ মুখের একটা শব্দ করে চুপ করে রইল। এমনিভাবেই স্বামীর পায়ে এবং সংসারের গণ্ডির মধ্যে সুহাসিনী আষ্ঠে পৃষ্ঠে বাঁধা ছিল। স্বামীর কাছে তার যে অধীনতা, তার মধ্যে না ছিল কোনো ফাঁক, না ছিল কোনো ছিদ্র। সুহাসিনীও তার সহজ প্রকৃতি অনুযায়ী স্বামীর কাছে বশ্যতা স্বীকার করে পরম নিশ্চিন্ত মনে দিন কাটাচ্ছিল। সেদিনও ছিল অফিসের বার। খাওয়ার পর রাতের বেলা স্বামীর হাতে একটি পান তুলে দিয়ে সুহাসিনী বললে, দেখো। অমরেশ মুখ তুলে তাকালো। বললে, হাসি মুখ যে, ব্যাপার কি? চোখ দুটি যে একেবারে খুশিতে ভরা। একটি দুর্লভ শুভ সংবাদ দেবার আগে সুহাসিনী টিপে টিপে একটুখানি হাসল। পরে বললে, আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, দিনটা ভারী চমৎকার কেটেছে। স্ত্রীর কোনো কথা অমরেশ কখনোই গ্রাহ্যই করে না। নিতান্ত তাচ্ছিল্য কণ্ঠে বললে, কীরকম? আনন্দে সুহাসিনী অধীর হয়ে উঠেছিল। বললে, তবে বলি শোনো গোড়া থেকে। খেয়ে দিয়ে আঁচে উঠছি, বলি কে আবার ডাকে। ও মা, মুখ ফেরাতেই দেখি মাসিমা। হ্যাঁ গো, আমার মার মামাতো বোন। কত দিন বাদে দেখা, প্রথমেই চিনতেই পারি না। বিধবা হবার পর তো আর দেখাশোনা নেই। তোমার শাশুড়ি হন গো। কি বললেন জানো? অমরেশ মুখ তুললে। কী সব বললেন? আমার মুখ দিয়ে আবার ওসব বেরোয় না, লজ্জা করে। শুনতে কিন্তু বেশ লাগে। তবু কি বললেন শুনি? গলার আওয়াজে সুহাসিনী একটু দমে গেল। স্রোতের মুখে যেন একখানা বড় পাথর এসে পথ রুদ্ধ করল। বিচারকের জেরায় আসামি যেমন দোষ স্বীকার করে, তেমনি করে সুহাসিনী বলতে লাগল। বললেন, মেয়েদের জাগতে হবে, পুরুষের পাশে এসে দাঁড়িয়ে তাদের শক্তি যোগাতে হবে। আর কি বললেন? চাপবার দরকার নেই, সব বলো। বললেন, আমরা নাকি তোমাদের চেয়ে কোনো অংশে খাটো নই। আমরাও মানুষ, আমাদেরও মন আছে, হৃদয় আছে। তীক্ষ্ণ কণ্ঠে অমরেশ বললে, এসব বক্তৃতা আমার কাছে দিলেই তো তিনি ভালো করতেন। দেখতাম তিনি কত বড় বিদ্বান। কোথায় তিনি? ভয়ে ভয়ে সুহাসিনী বললে, এই পাশের বাড়িতেই আছেন। ও বাড়িতে তার দেওর থাকেন। আচ্ছা, সকাল তো হোক। বলে অমরেশ চুপ করে গেল।
সুহাসিনীর দম বন্ধ হয়ে আসছিল। আস্তে আস্তে উঠে বাইরে যাবার চেষ্টা করতেই চোখ পাকিয়ে অমরেশ বললে, কোথায় যাচ্ছ অন্ধকারে? রান্নাঘরে তালা দিতে ভুলে গেছি বলে সুহাসিনী বেরিয়ে নিচে নেমে গেল। সমস্ত দিন ধরে মনে মনে যাকে সে এত বড় শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠা করেছিল, রাতের বেলা তার প্রতি স্বামীর এই নিদারুণ অবহেলা ও অনাদর সুহাসিনী সইতে পারল না। হু হু করে তার চোখ দুটি জলে ভেসে গেল। সকালবেলা মুখখানা হাঁড়ি করে অমরেশ উঠে এলো। ক্রুদ্ধ কণ্ঠে ধীরে ধীরে বললে, খবরদার ও সব আলোচনা আর না হয় বলে দিয়ে যাচ্ছি। উনি কখন আসেন শুনি? সুহাসিনী বললে, দুপুরবেলা। ও সব কথা উঠলে বলো, আমার অনেক কাজ মাসিমা, ও সব শোনবার সময় আমার নেই। এই সমস্ত ব্যবস্থা করে অতিরিক্ত ক্ষোভে, ব্যর্থ রোষে এবং চিন্তিত মনে সেদিন অমরেশ দোমনা করে আফিস বেরোলো। পথে যেতে যেতে সে সুহাসিনীর কথা ভাবতে লাগল। প্রতিদিন সে যদি ওই বিধবা আত্মীয়াটির কথাবার্তা এমনিভাবে শুনে যায়, তাহলে কি তার মাথা ঠিক থাকবে? রাস্তা পার হতে হতে অমরেশ ভাবতে লাগল, মেয়েদের শিক্ষিত করার মতো অনাচার সমাজে আর কিছুই নেই। স্বামীর প্রতি অশ্রদ্ধা এবং সংসারের প্রতি বৈরাগ্য, এই হচ্ছে আজকালকার মেয়েদের শিক্ষা। আফিসে সেদিন অমরেশ কোনো কাজই মন দিয়ে করতে পারল না। সব গোলমাল হয়ে যেতে লাগল। অপরিচিতা সেই মহিলাটির প্রতি সে নানা কটূক্তি করতে শুরু করল। তারপর মনে হলো, ভাগ্যি সুহাসিনী লেখাপড়া জানে না তাই, নইলে জ্ঞানের আলোক দিয়ে সেই স্ত্রীলোকের কথাবার্তাগুলি হৃদয়ঙ্গম করলে আর কি রক্ষা ছিল? অমরেশ একটু স্বস্তি অনুভব করল। সুহাসিনী অশিক্ষিত না হলে তার সংসার যাত্রা নির্বাহ করা দুষ্কর হতো আর কি। বাড়ি ফিরে সেদিন অমরেশ অবাক হয়ে গেল। দেখলে ঘরের মধ্যে সুহাসিনী কতকগুলি সেলাইয়ের জিনিসপত্র নিয়ে বসে আছে, আশেপাশে কতকগুলি বই কাগজ ছড়ানো। গভীর মনোযোগের সঙ্গে সুহাসিনী একটা কাপড়ে ফুল তোলবার চেষ্টা করছে। গুম হয়ে সে বললে, কি এসব? রান্না হয়েছে? হাসি মুখে সুহাসিনী বললে, হয়েছে, খেতে দেব? থাক বলে অমরেশ সেখান থেকে চলে গেল। রাতের বেলা সে অস্থির হয়ে জিজ্ঞাসা করলে, আজও তিনি এসেছিলেন দেখছি, কি বললেন? সুহাসিনী বললে, বই কিনে পড়া দিয়ে গেছেন, আর এইসব সেলাইয়ের কাজ টাজ। কথাবার্তা কি হলো? এইসব মেয়েদের কথা, আমাদের জীবনের কি সুখ, কি লক্ষ্য, আমরা নাকি পঙ্গু হয়ে গেছি, পুরুষেরা আমাদের চিরকাল দাবিয়ে রেখেছে, এইসব। কঠিন কণ্ঠে অমরেশ বললে, আর কি? সুহাসিনী আজ আর ভয় পেল না। সহজ গলায় বললেন, আমাদের এ সতীত্বের কোনো মানে হয় না। মূর্খ হয়ে স্বামীর সংসারে বন্দী হয়ে থেকে অশিক্ষায় অন্ধ হয়ে। অমরেশ অধীর হয়ে বললে, সতীত্ব? সতীত্বের তিনি কি বোঝেন? তিনি কত বড় সতী? চুপ করো। স্বামীর দিকে স্পষ্ট চেয়ে সুহাসিনী বললে, তাকে কোনো কথা তুমি বলতে যেও না। মুখে একটা শব্দ করে অমরেশ অন্যদিকে ঘাড় ফিরিয়ে রইল। দিন চারেক বাদে দুপুরবেলা হঠাৎ অমরেশ বাড়িতে ঢুকল। মাসিমার কাছে বসে সুহাসিনীর তখন গভীর আলোচনা চলছিল। স্বামীকে দেখেই সে মাথায় কাপড় টেনে দিয়ে সরে বসল। অসময়ে স্বামীকে রণমূর্তিতে ঢুকতে দেখে ভয়ে তার বুকের ভিতরটা গুড়গুড় করে উঠল। অমরেশকে দেখেই মহিলাটি উঠে দাঁড়িয়ে বললেন, এসো বাবা, এসো। অমরেশ এক নজরে তার দিকে তাকাল। বয়স বছর 30, সুন্দরী, কালো দুটি চোখে জ্ঞান বুদ্ধির দীপ্তি, শিক্ষার একটি ঔজ্জ্বল্য মুখখানিকে স্নিগ্ধ করে রেখেছে। বিধবা হলেও হাতে দুগাছি সোনার চুড়ি,
পরনে খদ্দরের সরু পাড় ধুতি এবং গায়ে জামা। সরে গিয়ে পায়ের কাছে সে মাথা হেঁট করে প্রণাম করল। কুশল জিজ্ঞাসার পর মহিলাটি বললেন, এ কি করে রেখেছ বাবা, এই তোমার স্ত্রীকে? অমরেশের সমস্ত কথা অকস্মাৎ রুদ্ধ হয়ে গেল। মহিলাটি বললেন, এ তো চলবে না। চারিদিকে আজ অন্ধকার হয়ে এসেছে। ঘরের মধ্যে মেয়েদের ওপর অজ্ঞানের বোঝা চাপিয়ে বন্দি করে রাখলে তো আর চলবে না বাবা। দরজা যে তাদের আজ খুলে দিতে হবে। আবেগে, অধীরতায়, আনন্দে ও এক অপরিচিত আলোকের বৈদ্যুতিক স্পর্শে সুহাসিনী পাশে বসে কাঁপছিল। অমরেশের মুখের দিকে মুখ তুলে মহিলাটি আবার বললেন, পারবে তো বাবা? এ উদারতাকে বরণ করে নিতে পারবে তো? আমার হাতে তোমার স্ত্রীকে তুলে দিতে আপত্তি হবে না? না, আপত্তি আর কি, বলে অমরেশ পিছন ফিরে আস্তে আস্তে বাহিরে চলে গেল। সুহাসিনীর দুটি চোখ জলে ভরে উঠেছিল। মহিলাটির একটি হাত ধরে সে বললে, আমায় তুমি ছেড়ে যেও না মাসিমা। পাগল মেয়ে। মাসিমা হেসে বললেন, ছেড়ে যদি যাই তখন কি আর তোর কোনো দুঃখ রেখে যাব? ব্যর্থ আক্রোশ, প্রচণ্ড ক্ষোভে, অধিকার বিচ্যুতির সম্ভাবনায় অমরেশ তখন বাইরে বসে নিজের হাত পা কামড়াবার চেষ্টা করছিল। রাতের বেলা সে আজ তার স্ত্রীর সঙ্গে যা হোক একটা শেষ বোঝাপড়া করে নেবে। সমস্ত বিকেল আর সন্ধ্যা সে আর কোথাও বেরোল না। আশায় আশায় অপেক্ষা করে রইল। রান্নাবান্না শেষ করে রাত 8টা নাগাদ সুহাসিনী তাকে খেতে ডাকল। মুখ বুজে নিঃশব্দে এসে অমরেশ আহার শেষ করে ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগল। তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিচের ঘরে তালাচাবি দিয়ে সুহাসিনী উপরে উঠে এলো। কোনো দিকে তাকাবার সময় যেন তার নেই। একটি রেকাবে দুটি পান গুছিয়ে রেখে উঠে দাঁড়াতেই অমরেশ বলল, ঘোড়ায় চড়ে এলে নাকি? এত তাড়া কিসের? এখনই যেতে হবে। যেতে হবে? কোথায় শুনি? বড় বেড়ে উঠেছে দেখছি। চুপ করো, একটু আস্তে কথা বলো। নিচে মাসিমা দাঁড়িয়ে রয়েছেন। গলা নামিয়ে অমরেশ বললে, তিনি এত রাতে কেন? আজ তার ওখানেই থাকব। অনেক কথা আছে, কাজও পড়ে রয়েছে অনেক। আজকের মতো ঘরে দৌড় দিয়ে শুয়ে থাকো। বলতে বলতে সুহাসিনী আর কোনো দিকে দৃকপাত না করে তাড়াতাড়ি নিচে নেমে গেল। বাইরে এসে দুজনে চলে গেল কিনা একবার ভালো করে দেখে নিয়ে অমরেশ হঠাৎ বারুদের মতো জ্বলে উঠল। দেখে নেব আমি, এর শোধ তুলবই। এ আমি সহ্য করব না। দিনের বেলা না হয় ওসব চলে, কিন্তু রাতে আমায় একলা ফেলে রেখে এ কিন্তু ভালো হবে না। অমন স্ত্রীকে ত্যাগ করব বলে দিচ্ছি। এতদিন কিছু আমি বলিনি। রাতের বেলা স্বামীকে ছেড়ে যাওয়া? মেয়ে মানুষকে আমি বিশ্বাস করি নে। খুন করব। আহত ক্রুদ্ধ পশুর মতো ঘরের মধ্যে সে দাপাদাপি করতে লাগল।